ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ঝাড়খণ্ড টেট প্রিপারেশন 2024-এর আরও একটি ম্যাথমেটিক্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে ম্যাথমেটিক্স ক্লাস 9 নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসে আমরা ফিরে যাই। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডাইমেনশন অফ দ্য অ্যাসাইনমেন্ট অফ দ্য ম্যাথমেটিক্স লার্নিং? নাম্বার 1, ডিসপোজিশন টুয়ার্ডস ম্যাথমেটিক্স। নাম্বার 2, ম্যাথমেটিক্যাল রিজনিং। নাম্বার 3, কমিউনিকেশন। নাম্বার 4, প্যাটার্নস অ্যান্ড প্রসিডিউরস। তাহলে এখানে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডাইমেনশন অফ অ্যাসেসমেন্ট অফ ম্যাথামেটিক্স লার্নিং। ম্যাথামেটিক্স লার্নিংয়ের বলছে অ্যাসেসমেন্টের জন্য কোনটা ডাইমেনশন হবে না। তো এখানে দেখো অপশন, চারখানা অপশানের মধ্যে অ্যান্সার আসবে আমার ফার্স্ট অপশান, ডিসপোজিশন টুয়ার্ডস ম্যাথামেটিক্স। এটা কি হয় না, একটা স্টুডেন্টের অ্যাটিটিউড নিয়ে চিন্তাভাবনা করা হয়, কিন্তু বাকি যেগুলো আছে ম্যাথামেটিক্স রিজনিং বলো, মানে গাণিতিক যুক্তি, কমিউনিকেশন, ম্যাথামেটিক্যাল যে কমিউনিকেশনগুলো থাকে বা ম্যাথামেটিক্সের যে প্যাটার্ন বা পদ্ধতি থাকে সেগুলো কিন্তু ডাইমেনশনের মধ্যেই পড়ে আমার। তাহলে এখানে আমরা অপশান আসবে, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, ডিসপোজিশন টুয়ার্ডস ম্যাথামেটিক্স। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 2-তে। নাম্বার 2-তে কী বলেছে দেখো, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং লার্নিং টিচিং রিসোর্স আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর ভিজুয়ালি চ্যালেঞ্জ স্টুডেন্ট ইন ম্যাথামেটিক্স ক্লাসরুম। তাহলে এখানে দেখো যারা দৃষ্টিহীন যে স্টুডেন্টরা আছে, হ্যাঁ, ভিজুয়ালি চ্যালেঞ্জ যে স্টুডেন্ট, তাদের জন্য মানে লার্নিং টিচিং যে রিসোর্স, যে জিনিসগুলো আমরা ইউজ করতে পারি দৃষ্টিহীন স্টুডেন্টদের জন্য, সেটা বলছে এগুলো কী কী আসবে। তাহলে এখানে দেখো অপশন দিয়ে জিওজেব্রা, টেলার্স অ্যাবাকাস, কম্পিউটার আর স্প্রেডশিট। তাহলে চুজ দ্য কারেক্ট অপশন। তাহলে এখানের মধ্যে দেখো জিওজেব্রা অ্যাকচুয়ালি অ্যালজেব্রাইক রাশি বা অ্যালজেব্রাইক যে এগুলো থাকে, এক্সপ্রেশনগুলো থাকে, সেগুলোর জন্য ইউজ করা হয়। আর টেলার্স অ্যাবাকাসে আমাদের বিভিন্ন রকম বিটস থাকে, যেটা ফিজিক্যালি বা ভিজুয়ালি যে চ্যালেঞ্জ যে স্টুডেন্ট আছে তারা কিন্তু সেটা গণনা করতে পারে। আর কম্পিউটারে তুমি অডিও চালিয়ে নিয়ে ভিজুয়ালি চ্যালেঞ্জ স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে। আর স্প্রেডশিট তো মার্কস এন্ট্রির জন্য কাজে লাগে। তাহলে জেনারেলি এখানে আমার দেখো বি আর সি অপশন কারেক্ট হচ্ছে, যে ভিজুয়ালি চ্যালেঞ্জের জন্য আমরা ইউজ করতে পারি টেলার্স অ্যাবাকাস আর কম্পিউটার। তাহলে দেখো বি আর সি অপশন কোথায় আছে, নাম্বার 1 আছে বি অ্যান্ড সি। তাহলে নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 3-তে। নাম্বার 3-তে কী বলেছে দেখো, এ বক্স ওপেন অ্যাট টপ ইজ মেড অফ উড অফ থিকনেস 3 সেমি, ইটস ইন এক্সটার্নাল লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট আর respectively 1.48 meter, 1.16 meter and 83 semi. Base equals to length into breadth. What will be the cost of painting its inner surface at rupees 150 per meter square? তাহলে কোশ্চেন কি বললো না, একটা তোমার বক্স আছে যেটার উপরের দিকটা খোলা আছে, ঠিক আছে, এরপরে ওটা বলছে যে একটা কাঠের তৈরি, যার কাঠের পাটা দিয়ে তৈরি হয়েছে, যার থিকনেসটা 3 সেমি দেওয়া আছে। এরপর এক্সটার্নাল লেন্থগুলো দেওয়া আছে, লেন্থ ব্রেথ হাইট, সেগুলোর ভ্যালু দেওয়া আছে 1.48, 1.16 এরকম করে 83 সেমি, এগুলো আমার দেওয়া আছে। বলেছে ইনার সারফেস যে এরিয়াটা থাকছে, ইনার সারফেস যেটা থাকছে সেটাকে যদি কালারিং করতে হয় বা পেন্টিং করতে হয় কততে না, পার মিটার স্কোয়ারে তোমার 150 করে, তাহলে হচ্ছে টোটাল কত টাকা খরচা হবে। তাহলে এখানে আমরা কি করব না, ইনার যে সারফেস থাকছে, ইনার সারফেস, সেই ইনার সারফেসের লেন্থ ব্রেথটা আমাকে একটু বের করে নিতে হবে, ঠিক আছে, লেন্থ ব্রেথটা বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো আমার আউটার সারফেসের লেন্থটা দেওয়া আছে, দেখো একটু ভালো করে খেয়াল করো, 1.48। এটা যেহেতু মিটারে আমাকে এখানে দিয়েছে, দেখো মিটারে, তাহলে ক্যালকুলেশনটা মিটারে করাটাই আমার সুবিধাজনক, ঠিক আছে। তাহলে ইনার সারফেসে কি হবে না, এখানে দেখো 3 সেমি আছে, তাহলে 3 সেমিকে মিটারে করলে কত হয়ে যাবে আমার 0.03। এটা আমরা যদি মিটারে করি তাহলে 0.03 মিটার হয়ে যাবে, ঠিক আছে, 3 সেমিটার। তাহলে আমার ইনার সারফেস যখন নিচ্ছি তখন বোথ সাইড কি হবে না, বোথ সাইডে আমার 0.3 করে কমে যাবে। তাহলে এটার থেকে আমার মাইনাস যাবে কত, 0.06। ওকে, এটার থেকে মাইনাস যাবে, এটা আমার হবে ইনার সারফেসের লেন্থটা। তাহলে এটা আসবে আমার 1.4842, 1.42। একই রকমভাবে ব্রেথটা কত পাবো, এটা আমার লেন্থ হয়ে গেল, ব্রেথটা আছে আমার কত 1.16, তাহলে 1.16 এটা তো মাইনাস কত হবে, মাইনাস 0.06, বোথ সাইড আমার এটা বাদ যাবে, বোথ সাইড 0.6।
তাহলে এটা আমার আসবে 1.10, ঠিক আছে। এরপরে হাইটের ক্ষেত্রে দেখো উপরের দিকটা যেহেতু খোলা আছে সেহেতু কিন্তু 0.06 বাদ যাবে না, কত বাদ যাবে না 0.3 বাদ যাবে। তাহলে এটা একটু খেয়াল করবে, এটা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু ওপেন বলে দিয়েছে আমার বক্সটা, তাহলে উপরের দিকের 0.3টা বাদ যাবে। তাহলে এখানে শুধুমাত্র আমার হাইট যখন হবে, হাইটের ক্ষেত্রে আমার দেওয়া আছে 0.83, এটা মিটার দেওয়া ছিল, তাহলে ইনার সারফেসে কী হয়ে যাবে না 0.3 মাইনাস যাবে, তাহলে এটা আমার কত হয়ে যাবে না 0.80 হলো। তাহলে ইনার সারফেসে তুমি এরিয়াগুলো লেন্থ ব্রেথ হাইটগুলো পেয়ে গেলে, ঠিক আছে। এটা কিন্তু বারবার খেয়াল করবো, বারবার বলছি, যেহেতু ওপেন বলে দিয়েছি এখানে দেখো বক্সটা ওপেন বলেছে, সেহেতু উপরের দিকটা কী হবে না থাকবে না বা ঢাকনাটা থাকবে না, সেজন্য কী হবে না হাইটের যখন হাইটটা থেকে মাইনাস করবে তখন 0.3 হবে, মানে নিচের দিকটাই শুধু বাদ যাবে, উপরের দিকটা কিন্তু থাকছে না, ঠিক আছে। নাহলে 0.06 বাদ দিয়ে দিলে কিন্তু অ্যান্সারটা আসবে না, ওকে। এরপরে দেখো আমাকে কি বলেছে ইনার সারফেস এরিয়াটা বের করতে হবে। তো ইনার সারফেস এরিয়া কি হয়, ইনার সারফেস এরিয়ার ফর্মুলা কি হচ্ছে 2 ইন্টু এটার সাথে এটার গুণ, এই দুটোর গুণ, লেন্থ ইন্টু ব্রেথ, আর তারপরে লেন্থ ইন্টু ব্রেথ করলে তোমরা কত পাবে মানে 1.42 ইন্টু 1.10, এটা যদি তোমরা গুণ করো তাহলে তোমরা পাবে 1.562, ঠিক আছে। প্লাস তারপরে কি হয় এটা ইন্টু এটা পাবে, মানে কি ব্রেথ ইন্টু হাইট, ব্রেথ ইন্টু হাইট যদি তোমরা করো তাহলে আমার আসবে 1.10 ইন্টু 0.8, এটা আসবে আমার এটা আসছে 0.88, এটা আসছে আমার 0.88, তারপরে আসবে প্লাস কত আসবে এই দুটো গুণফল, মানে লেন্থ ইন্টু হাইট, লেন্থ ইন্টু হাইট যেটা আসছে সেটা আসছে 1.136, ওকে, এটা আসছে। আর যেহেতু উপরের দিকটা আমার কি আছে না খোলা আছে, ওপেন আছে, তাহলে আমার উপরের পোর্শনটা বাদ দিতে হবে, মানে লেন্থ ইন্টু ব্রেথ একটা বাদ দিতে হবে। তো লেন্থ ইন্টু ব্রেথ আমরা প্রথমে বের করেছিলাম এটা 1.562, তাহলে এটা বাদ দিতে হবে 1.562, যেহেতু ওপেন আছে এটা কিন্তু খেয়াল করতে হবে, ওপেন না থাকলে কিন্তু এটা মাইনাস করতে হতো না 1.562। তাহলে এটা ক্যালকুলেট করলে তোমরা যেটা পাবে সেটা পাবে 5.594, এটা একটা ক্যালকুলেট করে তোমরা দেখে নেবে 5.594, ওকে, এটা তোমরা একটু ক্যালকুলেশনটা করে নেবে 5.594, ওকে। তাহলে এরপরে বলেছে দেখো যে পার মিটার স্কোয়ারে আমার 150 টাকা করে খরচা হয়েছে, তাহলে এটার সাথে 150 টাকা যদি গুণ করে দিই, এটা এত মিটার স্কোয়ার আমার হচ্ছে এরিয়া, তাহলে এটার সাথে তুমি 150 টাকা গুণ করে দাও, তাহলে এটার সাথে যদি 150 টাকা গুণ করো তাহলে আসবে তোমার 839.10, একটু করে দেখবে অপশান দেখো এটা আসছে কোথায় আছে 839.10, অপশান 4-এ দেখা যাচ্ছে, তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। প্রসেস বোঝা গেছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 4-এ কী বলেছে দেখো, a student was given the following problem on percentage to solve. Find the percent of decrease if the population of a city decrease from 28,000 to 26,500. She wrote the following solution: original population equals to 28,000, new population equals to 26,500, percentage decrease equals to 26,500 by 28,000 into 100% equals to 94.6%. Which of the following is most appropriate with respect to response of the student? Number 1, student does not know the concept of percentage. Student has made a careless mistake. Student is able to understand the concept of percentage but is not able to understand percentage of which quantity is to be found. Student has solved the question correctly but has used wrong symbol in solution. তাহলে এখানে দেখো কি করেছে না একটা স্টুডেন্টকে বলেছে যে তার পপুলেশন যে ডিক্রিজ করেছে 28,000 থেকে 26,500, সেখানে তোমাকে ফাইন্ড দ্য পার্সেন্টেজ বলেছে যে ডিক্রিজের পার্সেন্টেজ কত হবে, এটা ছিল আমার কোশ্চেন, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাকচুয়ালি যে স্টুডেন্ট যেটা ইউজ করেছে দেখো ডিক্রিজ পার্সেন্ট ইকুয়ালস টু, এখানে আলটিমেট যেটা করেছে যে একটা পার্সেন্ট, সে ফর্মুলা কিন্তু ঠিকই বসেছে, কিন্তু এখানে দেখো যে কার পার্সেন্টেজটা একটু বের করতে বলেছে, যে ঠিক আছে যে কোন কোয়ান্টিটি পার্সেন্টটা বের করতে বলেছে, কার ডিক্রিজের যে পার্সেন্টেজ সেই ওই পার্সেন্টেজটা কিন্তু ঠিকঠাক বের করেনি, ঠিক
আছে, যেখানে গিয়ে সে পৌঁছেছে মানে যতগুলো পপুলেশন আছে এখন সেটা বলেছে, নাম্বার অফ ডিক্রিজটা বের করে নিই, ঠিক আছে। তাহলে এখানে দেখো অপশানগুলোর মধ্যে কিন্তু নাম্বার 3 অপশানটা একবার পড়ে দেখো, স্টুডেন্ট অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ পার্সেন্টেজ, তার কনসেপ্টটা আছে কিন্তু ইজ নট অ্যাবল টু দ্য আন্ডারস্ট্যান্ড পার্সেন্টেজ অফ হুইচ কোয়ান্টিটি ইজ টু বি ফাউন্ড। এখানে দেখো পার্টিকুলার যে আমাকে ডিক্রিজের মানে ডিক্রিজ পার্সেন্টটা বের করতে বলেছে কিন্তু ডিক্রিজটা সে বের করে নি এখানে, ঠিক আছে। তাহলে আমার এখানে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। কিন্তু পার্সেন্টেজে সে ফর্মুলা ঠিকঠাকই বসিয়েছে, ঠিক আছে, শুধু ডিক্রিজ পার্সেন্টেজ বের করে নেওয়া, ডিক্রিজ যে পপুলেশন সে ডিক্রিজটা বের করে নিই, মানে 28,000 মাইনাস যে 26,500 হতো সেটা সে বের করে নিই, তার আগে সে পার্সেন্টেজটা বের করে দিয়েছে। তাহলে এখানে আমার অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 5। নাম্বার 5-এ কী বলেছে দেখো, দ্য নাম্বার অফ ভার্টিসেস ভি ইজ ই অ্যান্ড ফেসেস এফ অফ এ polyhedron are respectively 10, 15x then the value of 3x minus 12। তাহলে এখানে দেখো যখনই তোমরা এই ভার্টিসেস এজ এবং ফেস এসব নিয়ে কোনো কোশ্চান থাকবে সবসময় মনে রাখবে যে একটা ফর্মুলা আছে ইউলার্সের, আমাদের ম্যাথমেটিশিয়ান উলার্সের একটা ফর্মুলা আছে, সেখানে কি হচ্ছে এফ প্লাস ভি ইকুয়ালস টু ই প্লাস টু, এটা সবসময় তোমরা মনে রাখবে, এফ প্লাস ভি এটা সবসময় মনে রাখবে ইকুয়ালস টু ই প্লাস টু। এই ফর্মুলা যদি মনে রাখো তাহলে এই ধরনের অঙ্ক তোমরা সব সলভ করতে পারবে। এফ প্লাস ভি উলার্সের ফর্মুলা হচ্ছে বিজ্ঞানী উলার্সের, এফ প্লাস ভি মানে ফেস প্লাস ভার্টিসেস সমান হয় কি এজ প্লাস টু। তাহলে এখানে দেখো ফেসটা দেওয়া আছে, ফেস দেওয়া আছে কত আমার, এখানে দেখো ভিটা দেওয়া আছে আমার 10, তাহলে ভি এর জায়গায় তুমি 10 বসালে, আর এফটা কত দেওয়া আছে দেখো, এফ এখানে আমার এক্স দেওয়া আছে, এফটা দেওয়া আছে এক্স, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 10, ঠিক আছে, ইকুয়ালস টু কত, ইটা দেওয়া আছে, ইটা দেওয়া আছে 15, তাহলে 15 প্লাস 2, তাহলে এখান থেকে এক্সটা পেয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, 17 মাইনাস 10 মানে 7, এক্সটা হয়ে যাচ্ছে আমার 7, ওকে। তাহলে এখান থেকে আমাকে কী বের করতে বলেছে, দ্য ভ্যালু অফ 3x মাইনাস 12, এটা তাহলে 3 7 21 মাইনাস 12 মানে 9 হবে অ্যান্সার, ওকে। তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 6। নাম্বার 6-এ কী বলেছে, দ্য প্রোডাক্ট অফ টু রেশনাল নাম্বারস ইজ মাইনাস 40/3 ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ মাইনাস 5/2 দেন দ্য রেসিপ্রোকাল অফ দ্য আদার নাম্বার লাইজ বিটুইন। তাহলে আদার নাম্বারটা কত হবে সেটা আমরা একটু বের করে নিই। তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এখানে দেখো এটা হচ্ছে আমার প্রোডাক্ট আর এটা হচ্ছে একটা নাম্বার, তাহলে এটা দুটোকে ডিভিশন করে দিলে কী হয়ে যাবে না, একটা আর আদার্স নাম্বারটা পেয়ে যাবো। তাহলে মাইনাস 40/3 ইন্টু এটাকে যদি ভাগ করে দিই আমরা কত আসবে, 2/5, একটা মাইনাস আছে এখানে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি কত আসছে দেখো, 5 5 8 40, এটা 8 মানে মাইনাস মাইনাসে প্লাস মানে 16/3 আসছে, ওকে, 16/3। তাহলে সংখ্যাটা হচ্ছে 16/3, তাহলে তার রেসিপ্রোকালটা হবে কত, 3/16। তাহলে বলছে 3/16 কোথায় থাকবে, অপশান এটার বলছে কোন নাম্বারের ইয়েতে থাকবে, 3/16, ঠিক আছে। তাহলে 3/16টা কোথায় থাকবে সেটা তোমাকে এখানে বলতে বলেছে। তাহলে 3/16 যদি তুমি করেই দাও, তাহলে 3/16টা দেখার জন্য তুমি কি করবে, প্রথম আছে দেখো 1/5 আর 1/4, ঠিক আছে। সবগুলো যদি পয়েন্টে করে নিতে পারো তাহলে তো তোমার সুবিধা, আর পয়েন্টে না করেও তুমি সেভাবে করতে পারো যে আমাকে 3/16 আসতে আছো, 3/16 এখানে মনে করো যদি তুমি 1/5 আছে প্রথমে, তাহলে 1/5-এর জায়গায় তুমি করো যে উপরে নিচে 16 দিয়ে গুণ করে দাও, তাহলে 16/5/16 আমি লিখতেই পারি, 1/5-কে 16/5/16 এরকম করে করতে পারো, ঠিক আছে। তাহলে 16/5/16 মানে কত হচ্ছে আমার, 16/5 মানে 5 দিয়ে যদি তুমি 16কে ভাগ করো 3 পয়েন্ট সামথিং চলে আসবে, ঠিক আছে, 3 পয়েন্ট সামথিং চলে আসবে। আর 1/4কে যদি তুমি 16 দিয়ে ভাগ করো তাহলে এটা কত আসবে না, 16/4/16 মানে কত আসছে, 4/16 তাহলে আলটিমেটলি দেখো প্রথমেরটা পেলে তুমি 3 পয়েন্ট সামথিং আর এটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং, মানে এটাতে থাকবে না, ঠিক আছে, প্রথম অপশানে থাকবে না। এরকম করে যদি তোমরা দেখতে থাকো প্রত্যেকটা দেখার পরে দেখবে এই অপশানটাতে কি হবে, এই অপশানটাতে তোমার আসবে যদি 16 দিয়ে তুমি এটাকে ভাগ করো, তাহলে 16 দিয়ে ভাগ করলে দেখবে যে অপশান 4-এ এই 3/16টা আমার থেকে যাচ্ছে। তাহলে এখানে আমার কি আসবে না, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 7। নাম্বার 7-এ দেখো কি বলেছে, নাম্বার 7-এ বলেছে কনসেপ্ট ওয়াজ লেভেলড অ্যাজ স্কেমা বাই, কি আছে
না ব্রুনার, ভ্যান হেলস, ভাইটক্সকি আর পিয়াগেটস। তাহলে স্কেমা যে ইয়েটা ছিল, কনসেপ্টটা, সেটা কে করে বলেছিলেন বা কী করেছিলেন, সেটা ছিল পিয়াগেটস। তাহলে পিয়াগেটস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 4। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 8। নাম্বার 8-এ কী বলেছে দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি এনপিই 2020 রেকমেন্ডস দ্যাট স্পোর্ট ইন্টিগ্রেটেড প্যাডাগজি নিডস টু used in classroom teaching. Which among the following are correct in the context of using sport integrated pedagogy in mathematics classroom? A দিয়েছে টিচিং লার্নিং প্রসেস shall become joyful. It is not possible to use sports for teaching mathematics. It will be time consuming and hence needs to be avoided. তারপরে বলেছে apart from popular sport there are many indigenous sports which can be used in teaching mathematics. Choose the correct option. এখানে দেখো কি বলেছে যে কতগুলো এখানে অপশন দিয়েছে যে ন্যাশনাল এডুকেশন যে এনপি তারা যে রেকমেন্ড স্পোর্টস ইন্টিগ্রেট প্যাডাগজি নিডস টু বি ইউজড ইন, যে এখানে আছে স্পোর্ট ইন্টিগ্রেট প্যাডাগজি ম্যাথামেটিক্স ক্লাসরুমে যে ইউজ করার জন্য, যে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং আর কারেক্ট ইন দ্য কনটেক্সট ইউজিং স্পোর্ট ইন্টিগ্রেট প্যাডাগজি ইন ম্যাথামেটিক্স, কোনটা বলছে ট্রু হবে, এই যে অপশন এ বি সি ডি তার মধ্যে কোনটা ট্রু হবে সেটা তোমাকে এখানে চুজ করতে হবে। যে ম্যাথামেটিক্স ক্লাসরুমে স্পোর্ট ইন্টিগ্রেটেড প্যাডাগজি পড়ানো হবে বা শেখানো হবে, সেখানে বা ইউজ করা হবে, এটাতে বলছে কোন অপশানটা কারেক্ট হবে, এ বি সি। এখানে দেখো অপশান কি আসবে না, দেখো টিচিং লার্নিং প্রসেস উইল বি বিকাম জয়ফুল, এটা কিন্তু ঠিক আছে, অপশান এ আর কারেক্ট আছে, ঠিক আছে। আর অপশান বি আর সি কারেক্ট নয়। ডিটা বলছে যে এখানে দেখো দেশীয় যে স্পোর্টসগুলো আছে সেগুলো কিন্তু টিচিং ম্যাথামেটিক্সের জন্য ইউজ করা যায়, তাহলে অপশান ডিটা কারেক্ট হচ্ছে, তাহলে এ আর ডি কারেক্ট, তাহলে আমার আসবে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এ অ্যান্ড ডি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 9। নাম্বার 9-এ কী বলেছে দেখো, এ ক্লাস 6 ম্যাথামেটিক্স টিচার পোস্টেড দ্য ফলোয়িং প্রবলেম টু দ্য স্টুডেন্ট ইন a morning walk. 3 persons studied together. Their step measure 70 semi, 85 semi and 95 semi respectively. What is the minimum distance each should walk so that all can cover the same distance in complete step? Which of the following concept would be required to solve the given problem? তো ধরো এই ধরনের যখন প্রবলেম আমরা ক্লাসে সলভ করাই, সবসময় খেয়াল করবে যে এই ধরনের যে মিনিমাম ডিস্টেন্স বা মিনিমাম কতজন, এই ধরনের কোশ্চেনগুলো সবসময় আমরা এলসিএমে চিন্তা করি, কনসেপ্ট অফ এলসিএম। তাহলে এখানে দেখো অপশন কোথায় আছে, কনসেপ্ট অফ এলসিএম, তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কনসেপ্ট অফ এলসিএম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 10। নাম্বার 10-এ কী বলেছে দেখো, ইফ দ্য মিডিয়ান অফ দ্য ডাটা, কতগুলো এখানে নাম্বার দিয়েছে, ইজ এক্স অ্যান্ড দ্য মিডিয়ান অফ দ্য ডাটা অবটেন রিপ্লেসিং 3/33 and 8/18 the data is y, then what the difference between y and x? এখানে তোমাকে এটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো যে ডাটাগুলো আমার দেওয়া আছে, সেই ডাটাগুলো যদি একটু সাজিয়ে লিখো, তাহলে আমার প্রথমে আসবে 3, 7, 8 এরকম করে যেতে থাকবে, 3, 7, 8, তারপরে আসবে আমার 15, তারপরে আসবে 17, এরকম করতে করতে আসবে আমার 21, তারপরে আসবে 23, তারপরে আসবে 24, তারপরে আসবে 29, তারপরে আসবে 30। ওকে, এটা হলো। তাহলে এটার মিডিয়ান কী হবে, কতগুলো আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা আছে। তাহলে তুমি চারটা বাদ দিতে পারো, ঠিক আছে, বোথ সাইড চারটা বাদ, তাহলে 17 আর 21, মানে 17 আর 21 আমার আসছে, তাহলে দুটো সাম বাই 2 হবে আমার মিডিয়ান। তাহলে 17 প্লাস 21 মানে কত আসছে, 7, 8 আর 3 মানে 38, 38/2 মানে x ইকুয়ালস টু হয়ে যাবে আমার 19, ঠিক আছে, এটাই মিডিয়ান বলেছিল। এরপরে দেখো যখন আমার কি করলো না, দেখো অবটেন বাই বলেছে রিপ্লেসিং 3/33, 3/33 দিয়ে 33 শেষে চলে যাবে, আর 8/18, তখন কিন্তু অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়ে যাবে, একটু চেঞ্জ হবে, প্রথমে তখন 7 আসবে, ঠিক আছে, তখন আমার প্রথমে আসবে 7, তারপরে আসবে কে না 8 থাকছে না, ভুল বললাম, 8টা তখন থাকছেই না, 8টা 18-এ ট্রান্সফার হয়ে গেছে, তখন আসবে 7, তারপরে আসবে 15,
তারপরে আসবে 17, তারপরে 18 ঢুকে যাবে ওখানে, ঠিক আছে 18, তারপরে আমার 21 আসবে, তারপরে 23, তারপরে 24, তারপরে 29, তারপরে 30, আর লাস্টে হয়ে যাবে 33 অ্যারেঞ্জমেন্টটা। তাহলে এটার মধ্যে তুমি প্রথমে এটা 4টা বাদ দিলে আর এদিকে 4টা বাদ দিলে, তাহলে আমার থাকছে কত 21 আর 23, মানে সাম করলে কত হচ্ছে 4, 44 মানে হচ্ছে আমার 22, তাহলে y ইকুয়ালস টু 22, ঠিক আছে। মিডিয়ানটা তখন 22 আসছে, তাহলে y ইকুয়ালস টু আমার কত আসছে না 22। তাহলে তোমাকে এখানে বলেছে যে y আর x এর ডিফারেন্সটা কত, মানে y মাইনাস এক্সটা কত হচ্ছে 22 মাইনাস 90, মানে কত আসছে 9 3 12, মানে 3 আসছে অপশান, 3 আসছে আমার অ্যান্সারটা। তাহলে অপশানে কোথায় আছে দেখো 3, অপশান 1-এ, ঠিক আছে। তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 11। নাম্বার 11-এ কী বলেছে দেখো, এ মিডিল স্কুল ম্যাথামেটিক্স টিচার poses the following question to her class: which type of graph would you use to show the following data? The heights of participant in an athletics meet, the number of passenger boarding trains from 9 a.m. to 9 p.m. at station. The intention of the teacher is to, এরপরে দেখো যে দুটো এখানে তোমাকে ডাটা দিয়েছে, তাহলে টিচারের ইন্টেনশনটা বলতে বলেছে কোন অপশানটা আসবে। টিচ লাইন গ্রাফ থ্রু কি আছে কন্টেক্সচুয়াল সিচুয়েশন, টিচ দ্য ইউজ অফ হিস্টোগ্রাম ফর দ্য ডাটা রিপ্রেজেন্টেশন, হেল্প লার্নার্স আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন বার গ্রাফ অ্যান্ড লাইন গ্রাফ, ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ পাই গ্রাফ। তো এখানে পাই চার্টস, এখানে দেখো আলটিমেটলি দুটো যে ইয়ে দেওয়া আছে দুটোতেই কিন্তু আমরা হিস্টোগ্রাম দিয়ে করতে পারবো, যে টাইম টু টাইম যে প্যাসেঞ্জার বোর্ডিং করছে তার নাম্বারটা আমরা টাইম টু টাইম দেখাতে পারবো হিস্টোগ্রামের সাহায্যে। আর হাইট যেগুলো আছে প্রত্যেকটা যে পার্টিসিপেন্ট আছে প্রত্যেকটা পার্টিসিপেন্ট একটা পার্টিসিপেন্ট, তারপরে তার হাইট, পার্টিসিপেন্ট তারপরে হাইট, এভাবে আমরা হিস্টোগ্রামের সাহায্যে দুটো ইয়েতেই আমরা দেখাতে পারি। দুটো যে কোশ্চেন দেওয়া আছে সেই দুটোই আমরা হিস্টোগ্রাম চাই। তাহলে এখানে আমার কি আসবে, টিচ দ্য ইউজ অফ হিস্টোগ্রাম ফর দ্য ডাটা রিপ্রেজেন্টেড, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে 11-এর আমার অ্যান্সার কি আসবে না 11-এর অ্যান্সার আসবে অপশন 2। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 12। নাম্বার 12-এ দেখো কি বলছে, দ্য triangles ABC and DEF, ABC and DEF, angle B equals to 90 degree, BC equals to 8 semi, A equals to 40 degree, DE equals to 8 semi, F equals to 40 degree and E equals to 90 degree, then the following statement is true. এখানে যদি আমরা একটু ছবিটা দেখে নিই তো দেখিনি কি আছে, বি অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি, তাহলে আমরা এইভাবে এটা ABC ট্রায়াঙ্গেলটা আঁকতে পারি, এ বি আর সি, এটা 90 ডিগ্রি বলেছে। আর কি বলেছে না বিসিটা 8 সেমি, এটা আমার 8 সেমি। ওকে, আর অ্যাঙ্গেল এটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি বলেছে। ওকে, আর বলেছে ডিইএফ, যার এফটা হচ্ছে আমার ডিইএফ যদি আঁকি তাহলে এফটা হচ্ছে আমার 40 ডিগ্রি, দ্যাট মিন্স এটা আমার এফ হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে আমার ই হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে ইএফ, তাহলে এটা ডি, এটা ইএফ, তাহলে এখানে এটা আমার ভুল লিখলাম, এটা এফ হবে, ঠিক আছে এফ, এটা এফ হচ্ছে, তাহলে এটা আমার 40 ডিগ্রি। ওকে, এরপরে বলেছে যে কোন অপশানটা আসবে, তাহলে ABC ট্রায়াঙ্গেলের সাথে দেখো এখানে দেখো ABC ট্রায়াঙ্গেল আর এটা দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল দেখাচ্ছে, দুটো অ্যাঙ্গেল, আর একটা দেখো সাইড ইকুয়াল দেখাচ্ছে ডিই, ঠিক আছে এটার ডিই অ্যাঙ্গেলটা ইকুয়াল দেখাচ্ছে, তাহলে এস রুল দিয়ে হবে যে দুটো অ্যাঙ্গেল দেখাচ্ছে আর একটা সাইড দেখাচ্ছে এস রুল। তাহলে আমার একটু দেখে নিতে হবে এর সাথে কে সমান হচ্ছে, এর সাথে এফ সমান, এর সাথে এফ সমান, তাহলে এর সাথে আমার এফ সমান, তাহলে এর যখন এ নেব তখন এটার এফ নেব, তারপরে বি এর সাথে কে সমান, বি এর সাথে ই সমান, তাহলে এটার বি যখন নেব তখন এটার আমি ই নেব, ঠিক আছে। আর সি এর সাথে ডি সমান, তাহলে এটার যখন সি নেব তখন এটার ডি নেব, তাহলে আমার ABC FED এটা হবে আমার কনগ্রুয়েন্ট, ঠিক আছে FED। কোন রুল হচ্ছে, দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড ইকুয়াল আছে, তাহলে AAS, তাহলে অপশান 2তে দেখা যাচ্ছে দেখো ABC কনগ্রুয়েন্ট টু FED AAS, ঠিক আছে AAS দিয়ে আমরা কি পেলাম না এই দুটো লাইনকে এই দুটো ইয়েকে
তোমার ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট পেয়ে গেলাম, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 13। নাম্বার 13-এ কী বলেছে দেখো, দ্য লেন্থ অফ দ্য প্যারালাল সাইড অফ এ ট্রাপিজিয়াম আর 11 সেমি অ্যান্ড 25 সেমি and the distance between them is 12 semi. Its area is equal to the area of the rectangle whose side are in the ratio 3:2. What is the perimeter of the rectangle? তাহলে এখানে দেখো কি বলেছে, আগে আমরা কি করব, যে ট্রাপিজিয়ামটা দেওয়া আছে তার এরিয়াটা বের করব। তার ট্রাপিজিয়ামের এরিয়া সমান কি হয় না, হাফ ইন্টু দুটো প্যারালাল সাইডের সাম মানে 11 প্লাস 25 মানে কত আসছে তোমার 26 মানে 36 ইন্টু হয় এটার সাথে কত না ওই ডিস্টেন্সটা, তাহলে 12। এটা তাহলে আমার কত আসছে 12 6 36 মানে এটা আমার চলে আসলো 216। ঠিক আছে, এটা আমার আসছে কত, ক্যালকুলেশন করলে আসবে আমার 216। ঠিক আছে, এটা 6 দিয়ে কাটতে পারো, 6 3 6 6 36 আর 3 6 18 3 21, তাহলে 216। তাহলে এটা কি বলেছে, যা এই এরিয়াটা কি বলেছে, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হুজ সাইডের রেশিওটা দিয়েছে 3:2। তাহলে তুমি ধরে নিলে যে আমার লেন্থ হচ্ছে 3x আর ব্রেথ হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে তার এরিয়া হচ্ছে কত 3 × 2 মানে 6x², এটা সমান দেওয়া আছে 216। ঠিক আছে, তাহলে x² সমান কত পাবে এখান থেকে, 216কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলে আসছে আমার 36, মানে x = হচ্ছে আমার 6। তাহলে আমার লেন্থ ব্রেথটা কত হয়ে যাবে, 3 6 18, তাহলে 18 আর কত আসবে 12, 18 আর 12। তাহলে আমাকে কি খুঁজেছি এখানে না রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার। তাহলে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কত হয় 2 × লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 18 + 12 মানে হচ্ছে 30, 30 × 2 মানে 60। তাহলে 60 দেখো কোথায় কোন অপশন আছে, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 14। নাম্বার 14-এ কী আছে দেখো, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ p cube x plus p square x minus y minus p into y plus z minus z, এটার বলছে কি আসবে না তোমার ফ্যাক্টর কি আসবে। তো এখানে দেখো পি এর ভ্যালু যদি এটা যদি শূন্য মেথড বা জিরো মেথড লাগাও, তো পি এর ভ্যালু যদি তুমি মনে করো -1 বসাও তাহলে এটা 0 হয়ে যাবে। পি এর ভ্যালু যদি তুমি এখানে -1 বসিয়ে দাও, এই যে এক্সপ্রেশনটা আছে আমার, যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশনে যদি তুমি পি এর ভ্যালু -1 বসাও তাহলে এটা আমার 0 হয়ে যাবে। তাহলে ফ্যাক্টর সূত্র থেকে কী পাওয়া যায়, ফ্যাক্টর থিওরেম থেকে পাওয়া যায় যে p+1টা একটা ফ্যাক্টর হবে। তাহলে p+1 যদি এটার একটা ফ্যাক্টর হয় তাহলে p+1 যেমন করে আমরা জিরো মেথড সলভ করি সেরকম লিখছি p+1। ঠিক আছে, এটা হলো। তাহলে আমাকে এটার সাথে গুণ করতে প্রথমে আছে p³ x, তাহলে এটার সাথে কত গুণ করবো, প্রথমটার সাথে p³ x আনার জন্য এটার সাথে আমি গুণ করবো p²x। ওকে, তারপরে p² প্লাস p²x এটা আছেই, মাইনাস p²y, তাহলে এটা মাইনাস p²y নিতে গেলে এখানে py মাইনাস py দিলাম। ওকে, তাহলে p²y চলে আসছে মাইনাস py দিলে। ওকে, তারপরে -p² মিলে গেল, তাহলে -py ওটাও আমি পেয়ে গেলাম। তারপরে আসছে -pz মানে এখানে আমার -z দিলে হয়ে যাবে, -z দিলে হয়ে যাবে। তাহলে টোটালটা ম্যাচ করে গেল। তাহলে আমার এটা তো একটা ফ্যাক্টর হচ্ছে p+1টা, তাহলে আরেকটা ফ্যাক্টর কী হবে p²x মাইনাস py মাইনাস z, p²x মাইনাস py মাইনাস z, এটা হবে। তাহলে দেখো কোথায় আছে কোন অপশানে, p²x মাইনাস py মাইনাস z, অপশান 1এই দেখা যাচ্ছে, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 15, এবং এই কোশ্চেনের লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, ইফ এ 8 ডিজিট নাম্বার 9471x9y2 is divisible by 72, then which of the following statement is not true। ঠিক আছে, হুইচ এটা বলছে নট ট্রু, এইখানে তোমাকে দেখাতে বলেছে। তাহলে 72 দিয়ে ডিভিজিবল, দ্যাট মিন্স 9 দ্বারা তো ডিভিজিবল, তা 9 দ্বারা ডিভিজিবলের ফর্মুলা কী হয় না, সবগুলোর সামটা যে ডিজিটগুলো আছে তাদের সামটা 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে দেখো একটা 9 আছে প্রথমে 9 দ্বারা ডিভিজিবল, ওটা আমি নিলাম না। একটা 9 আছে 9 দ্বারা ডিভিজিবল, এটাও নিলাম না। এখানে 7 আর এখানে 2 আছে, 9 হয়ে যাচ্ছে যোগফল, ওটাও নিলাম না যেহেতু 9 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে। এরপরে দেখো 4 1 x y, তাহলে 4 + 1 + x + y, এটা কী হতে হবে 9 দ্বারা ডিভিজিবল হতে গেলে এটা 9 মাল্টিপিল বা 9 দ্বারা ডিভিজিবল হতে হবে, 9 বা 9 মাল্টিপিল হতে হবে, তবে তো 9 দ্বারা ডিভিজিবল হবে। মানে এখানে দেখো এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো
যেগুলো নিলে আমার কি হবে না, এটা 9 দ্বারা ডিভিজিবল হবে। তো এখানে অপশন দেখো, অপশন ওয়ানে যদি একবার চেক করো, অপশন ওয়ান যদি এক্সের ভ্যালু 9 বসাও আর এটা যদি 5 বসাও তাহলে কত হচ্ছে, 9 5 14, এটা 14 একে 15, 15 আর 4 19, তাহলে এটা কিন্তু 9-এর মাল্টিপিল হবে না বা 9 দ্বারা বিভাজ্য হবে না যদি অপশন ওয়ানটা নয়। তো ওটাই তোমাকে খুঁজেছে যে 72 দ্বারা ডিভিজিবল মানে 9 দ্বারা ডিভিজিবল হতে হবে, তাহলে আমাকে বলেছে যে হুইচ ইজ নট ট্রু, তাহলে এখানে আমার অপশন ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। তো যাই হোক, আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমরা নোটিফিকেশান বাটন প্রেস করে রাখো, যাতে করে তোমরা ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমরা কমেন্টে আমাকে নানা রকম প্রবলেম জানাতে পারো। আর যদি তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আমার নিতে পারো 9734757056। ওকে, আমি তোমাদের যতটা সম্ভব চেষ্টা করব, আমি চেষ্টা করছি তোমাদের জন্য লাইভ ক্লাস নেওয়ার। ওকে, তোমরা যদি আগ্রহী থাকো তো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে, তাহলে আমি তোমাদের কিছু থিওরি ক্লাস, ওই অনলাইন কিছু ক্লাস আমি করাবো, যেখানে থিওরি নিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করব। ঠিক আছে? আর পরীক্ষা ডেট এখনও ঘোষণা হয়নি ঝাড়খণ্ড ডেটের। তো যা আশা করি তোমার ঝাড়খণ্ড ডেট এবং এই যে বেঙ্গল ডেট যেগুলো হবে মানে ডিসেম্বরে, জেনারেলি প্রতি বছরই বলে যে ডিসেম্বরে হবে, তো জানি না এখনও পর্যন্ত কোনো খবর নেই বেঙ্গল ডেটের বা ডাব্লিউবি ডেটের। তো যাই হোক, খবর থাক আর না থাক, পড়াশোনা চালিয়ে যেতে হবে আমাদেরকে। ওকে, তো চলো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। ভিডিওগুলো তোমরা লাইক করতে থাকো। ওকে, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো, থ্যাংক ইউ।